বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ফুলের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নাসরিন নাহার, প্রভাষক বাংলা, মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের MT3 সিলেবাস থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে তোমাদের পরীক্ষা শেষ করেছো, অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরপরই তোমাদের রেজাল্ট সংক্রান্ত কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। আমরা খাতা দেখেছি, ফলাফল ইনপুট দিয়েছি, আর তোমাদের ইতোমধ্যে ক্লাসও শুরু হয়ে গেছে। MT3-র জন্য যেই নির্ধারিত সিলেবাস রয়েছে তার উপরে। তো এর পূর্বে আমি উপসর্গ বিষয়ে আলোচনা করেছি, আজকে আমি সমাস নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আশা করি সবাই আলোচনাটি বোঝার চেষ্টা করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো ফলো করবে। প্রথমেই বলছি, সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো এক হওয়া বা সংক্ষেপ। এখন কথা হচ্ছে, এক হওয়া বা সংক্ষেপ অর্থাৎ সংক্ষেপণ। সমাসের ব্যাকরণসম্মত অর্থ হলো সংক্ষিপ্তকরণ বা একপদীকরণ। অর্থাৎ আমি একটু বলি, এটা হচ্ছে অনেকগুলো পদকে একটা পদে পরিণত করে। অর্থাৎ যতগুলো দুইটা, তিনটা, মানে একাধিক, দুই, একের অধিক, দুইয়ের, তিনের, চারের সমন্বয়ে, অর্থাৎ কয়েকটি পদের সমন্বয়ে একটি বাক্য, আর সেই বাক্যটাকে একটা পদে পরিণত করাই হচ্ছে সমাসের কাজ। মূলত সমাস একটি বাক্যাংশ একটি শব্দে পরিণত হয়। বাক্যে শব্দের ব্যবহার কমানোর উদ্দেশ্যে সমাস ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যেই কথা বলি, আমরা যে বাক্য ব্যবহার করি, আমরা কথায়, লেখায়, পড়ায়, যেখানেই বাক্য ব্যবহার করি সেখানে পরিমাণ কমানোর জন্য, বাক্যের পরিমাণ, শব্দের পরিমাণ কমানোর জন্য সেখানে সমাসের ব্যবহার করা হয়। এখন আসো, সমাস কাকে বলে একটু জেনে নিই। বাংলা ভাষায় ব্যবহৃত অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই সমাস বলে। বাংলা ভাষা অর্থ সম্বন্ধযুক্ত কী জন্য বলা হয়েছে? কারণ এগুলোর যদি অর্থ না থাকে, প্রত্যেকটা পদেরই যদি অর্থ না থাকে, তাহলে কিন্তু সমাস হবে না। আমরা জানি শব্দ কাকে বলে যদি সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, তাহলে শব্দের সংজ্ঞার মধ্যে অবশ্যই আসে যে অর্থপূর্ণ হতে হবে। অর্থাৎ যদি অর্থপূর্ণ না হয় তাহলে এটি শব্দ হয় না। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয়, সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন দোয়াত ও কলম, দোয়াত কলম, পিত অম্বর যার, পিতাম্বর। এটা হচ্ছে সমাস কাকে বলে। আমরা আবারও একটু বলি যে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের একটা পদে পরিণত হওয়াই সমাস। তারপরে এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সমাসের ফলে ভাষা সমৃদ্ধ হয়, এটা কিভাবে বা কেন? এখন কথা হচ্ছে যে সমাসের মাধ্যমে যদি বলি যে ভাষা কিভাবে সমৃদ্ধ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ভাষাকে নতুন নতুন শব্দ দিয়ে, অর্থাৎ এর আগে যে আমি যে শব্দ গঠন চ্যাপ্টার শুরু করেছি তার একটি অংশ কিন্তু সমাস, উপসর্গ একটি অংশ, সমাস আরেকটি অংশ। তো সমাস হচ্ছে নতুন একটি শব্দ তৈরি করে। হ্যাঁ, বাক্য তো তুমি সম্পূর্ণ বাক্য তো তুমি জানোই। যেমন এখানে যে আমি এর আগেই দুটি উদাহরণ দিয়েছি, পিতাম্বর যার, পিতাম্বর। এখন এই যে পিত অম্বর যার, এটা তো তুমি জানোই। এখন নতুন একটি শব্দ তুমি তৈরি করেছো, পিতাম্বর। সেটা কিসের সাহায্যে? সমাসের সাহায্যে। তো এইভাবে হচ্ছে সমাস ভাষাকে সমৃদ্ধ করে। এখন প্রশ্ন হচ্ছে, কেন সমাসের ফলে ভাষা সমৃদ্ধ হয়? কেন? কারণ যে কোনো ভাষারই সম্পদ হলো তার শব্দ ভাণ্ডার, অর্থাৎ শব্দ সংখ্যা। সমাসে অর্থ সম্বন্ধযুক্ত দুটি শব্দ বা পদ মিলে অথবা একটি উপসর্গ ও একটি পদ নিয়ে নতুন পদ
নতুন শব্দ তৈরি হয়। এইভাবে সমাস ভাষাকে সমৃদ্ধ করে, তার শব্দ সংখ্যা বৃদ্ধি করে। অর্থাৎ কথাটা আবার বলি, কথাটা হচ্ছে কি যে ভাষা প্রত্যেকটা ভাষারই হচ্ছে সমৃদ্ধ হয় তখনই যখন তার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ থাকে, এবং শব্দ ভাণ্ডারে যত শব্দ নতুন নতুন যোগ হবে তত তার ভাণ্ডার আরও সমৃদ্ধ হতে থাকবে। তো সমাসের কাজ যেহেতু নতুন নতুন শব্দ অর্থাৎ নতুন নতুন পদ তৈরি করা, একটা পদে পরিণত করা, সেহেতু এভাবেই আমরা বলতে পারি যে ভাষাকে সমাস সমৃদ্ধ করতে সাহায্য করছে। তারপরে আসো যে সন্ধি ও সমাস, এ দুটোর মধ্যে পার্থক্যটা কী? অর্থাৎ সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য কি আদৌ আছে নাকি নেই? এছাড়া আরেকটি কথা হচ্ছে যে সন্ধি ও সমাসের মধ্যে যেই পার্থক্য রয়েছে সেগুলো হচ্ছে, সকলেই সাধারণত আমরা জানি যে সমাস অর্থ হচ্ছে সম্বন্ধপূর্ণ একাধিক শব্দের মিলন, আর সন্ধি পাশাপাশি অবস্থিত দুইটা ধ্বনির মিলন। এখানেই হচ্ছে মূল কথা। দেখো, একটা হচ্ছে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক শব্দের মিলন, আর এটা হচ্ছে দুইটা ধ্বনির মিলন সন্ধির মধ্যে। বিষয় দুটির সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিচে দেখানো হলো। এখন খেয়াল করো, সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্যর কারণ আমরা কী জন্য দেখাই। আমি প্রথমে তো বলেছি যে শব্দ গঠনের জন্য যেগুলো রয়েছে, যে শব্দ গঠনের বিভিন্ন উপায় রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। শব্দ গঠনের উপায়ের মধ্যে সমাস, সন্ধি, উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ, এগুলো সবগুলোই শব্দ গঠনের আওতাভুক্ত। তো তার মধ্যে সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য কী? দুইটাই কিন্তু মিলন ঘটায়, অর্থাৎ সমাস হচ্ছে পদের মিলন ঘটায়, এক পদে পরিণত করে, আর সন্ধি হচ্ছে ধ্বনির মিলন ঘটায়, নতুন একটি শব্দ সৃষ্টি করে। তবে তারপরে এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে, সেটাই আমরা দেখছি। যে বাক সীমিত ও সৌন্দর্য সৃষ্টি, এই দুটো হচ্ছে এদের দুজনের মধ্যে মিল, মানে দুজনেই হচ্ছে কি ছোট করে। সন্ধিও দুইটা ধ্বনিকে মিলিয়ে একটি নতুন শব্দ, ছোট একটি শব্দ তৈরি করে, আর সমাসও হচ্ছে নতুন একটি পদ তৈরি করে। বৈসাদৃশ্য কী? সন্ধি বর্ণের সঙ্গে বর্ণের মিলনে হয়, আর সমাস পদের সাথে পদের, এটা আমি এইমাত্র একটু আগেই বলেছি। খ, সন্ধিতে মিলন উচ্চারণ ভিত্তিক, আর সমাসে মিলন হয় অর্থভিত্তিক। সন্ধির মিলন হয় উচ্চারণ, মানে এটা হচ্ছে যেহেতু ধ্বনি, বলেছি আগেই বলেছি ধ্বনি, এজন্য এটা উচ্চারণ ভিত্তিক হয়। আর সমাস হচ্ছে যেহেতু অর্থভিত্তিক, সেহেতু এটা দুটো শব্দের মধ্যে, দুটো পদের মধ্যে মিলন ঘটায়। সন্ধিতে বিভক্তি লোপ পায় না, সমাসে অলপ সমাসে ছাড়া বিভক্তি লোপ পায়। অলপ সমাস বলতে কি বোঝায়? যে যেমন ধরো মধ্যাপলপী, যেগুলো আমরা বলি যে মধ্যের পদটা যেটা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, এই এরকম যেই সমাসগুলো রয়েছে সেগুলো ছাড়া বাকি সবগুলোরই বিভক্তি লোপ পেয়ে যায়। তো আশা করি সন্ধি সমাসের পার্থক্যটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে দেখো, এই যে সমাস আমরা পড়তে যাচ্ছি, আমরা যে সমাস পড়ব, এই সমাস পড়ার জন্য আমাদের পূর্বে সমাসের সংজ্ঞা আর অর্থ জানার পরপরই আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এই যে সমাসটা গঠিত হয় এর মধ্যে, অর্থাৎ এর ডানে বামে মাঝখানে একটি সমান সমান চিহ্ন আছে। তোমরা যখন যোগ করো গণিতে, যোগের সময় তোমরা হচ্ছে লিখো না যে বামে লিখো হচ্ছে 2 + 2 সমান সমান ডানে আসে ফলাফল যে 4, ঠিক না? এরকম করে তোমরা হচ্ছে গণিতে যোগ করো, যোগ বিয়োগ যাই করো। তো যোগের কথা বলছি আমি। তো সমাসটা হচ্ছে অনেকটা এইরকম যে তুমি হচ্ছে বামে হচ্ছে 2 + 2 লিখবে, তারপর একটা সমান চিহ্ন দিবে, তারপর ডানে হচ্ছে 4 লিখবে। তো সমাসেও এরকম আমি কী জন্যে বলি যে সমাসের মধ্যে যে পদগুলো যুক্ত হবে, যে পদগুলোকে আমি এক পদে পরিণত করব, সেগুলো হচ্ছে আমার হাতের বামে থাকবে, আর সেইগুলোকে আমি একত্র করে সমান দিয়ে ডানে হচ্ছে এর আমি যেই পদটা তৈরি করলাম, নতুন যে পদটা সৃষ্টি হলো অর্থাৎ এক পদে পরিণত হলো, সেটা হচ্ছে আমি ডানে লিখব। তো এই জন্য আমি এটা যোগের সাথে তোমাদেরকে মিলিয়ে বোঝানোর জন্য মিলিয়ে দিলাম। এখন কথা হচ্ছে তাহলে এই ডানে আর বামে কারা থাকে, কোন অংশ থাকে এবং কেন থাকে, এইগুলোই হচ্ছে এখন আমরা মূলত আজকে আলোচনা করব। আমার শুরুতেই রয়েছে যে প্রথমে হচ্ছে ব্যাস বাক্যটা কি। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এটাকে বিভিন্ন গবেষকেরা গবেষণার মাধ্যমে বিভিন্ন নাম দিয়েছেন। কেউ বলেছেন এটা হচ্ছে বিগ্রহ বাক্য, কেউ বলেছেন যে বিগ্রহ বাক্য আর ব্যাস বাক্য একই কথা, আবার কেউ বলেছেন যে বিগ্রহ বাক্য ব্যাস বাক্য, নতুন নাম দেওয়ার দরকারটা কি? আমরা যেহেতু সমাস নিরূপণ করছি, সমাস নির্ণয় করছি, সেহেতু এটাকে সমাস বাক্যও বলা যায়। তো আসো আমরা আলোচনা শুরু করি। এখানে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য আমি তিনটি নাম বলে দিলাম। এরপরে আসো যে আসলে জিনিসটা কি, মানে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যটা কি? যে বাক্যাংশ থেকে সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। অর্থাৎ বাক্যাংশ থেকে, অর্থাৎ বাক্যের অংশ থেকে
যেই সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয় সেটাকে বলে ব্যাস বাক্য। ব্যাস বাক্য শব্দের অর্থ হলো বিস্তৃত বাক্য বা বিশ্লেষণকারী বাক্য। অর্থাৎ এটা হচ্ছে, তাহলে বুঝতেই পারতেছো যে এটা কোথায় থাকবে, এটা হচ্ছে আমার ওই 2+2 অর্থাৎ হাতের বামে থাকবে। এটা হচ্ছে যেহেতু বিস্তারিত আলোচনা হবে, এখানে বিস্তারিত কথাটা এখানে থাকবে। এরপরে দেখো, যেহেতু এই শ্রেণীর বাক্যের দ্বারা সমস্ত পদকে বিশ্লেষণ করা যায় বা সমস্ত পদের মূল অর্থ বিশ্লেষণ করে পাওয়া যায়, তাই এই বাক্যের নাম ব্যাস বাক্য। আবার বিগ্রহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ রূপ বা মূর্তি ধারণ করা। বিশেষ রূপ বা মূর্তি ধারণ করা, যেহেতু ব্যাস বাক্য সমস্ত পদের মূল অর্থকে বিশ্লেষণ করার জন্য বা নির্ণয় করার জন্য বিশেষ রূপ বা মূর্তি ধারণ করে বাক্য গঠন করে, তাই ব্যাস বাক্যের নাম বিগ্রহ বাক্য বলে। এটা কোনো বিস্তারিত আলোচনার জন্য আমি এগুলো লিখেছি, এটা তোমার মুখস্থ রাখা লাগবে না। মূল কথাটা হচ্ছে তুমি মনে রাখবে এই লাইনটা, যে এটা হচ্ছে বিস্তৃত বাক্য বা বিশ্লেষণকারী বাক্য, আর এটা হচ্ছে তোমার হাতের বামের দিকে লিখে থাকবে। অর্থাৎ এই বাক্যের দ্বারা সমস্ত পদকে বিশ্লেষণ করা যায়, এটাই হচ্ছে মূল কথা। এই বাক্যের দ্বারা সমস্ত পদকে বিশ্লেষণ করা যায়, যা সমস্ত পদের মূল অর্থ বিশ্লেষণ করে পাওয়া যায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণটা একটু খেয়াল করো। বিলাত হতে ফেরত সমান সমান বিলাত ফেরত। এখানে বিলাত হতে ফেরত হলো ব্যাস বাক্য। আমি প্রথমেই বলেছি যেটা হচ্ছে তোমার হাতের বামের দিকে থাকবে, সেটা হচ্ছে বিলাত হতে ফেরত। এখানে 3টি পদকে আমরা এক পদে পরিণত করার জন্য সংযোজন করেছি, যোগ করেছি। অর্থাৎ যেমন ধরো, আমি যদিও যোগ চিহ্ন এখানে দেওয়া যাবে না, এটা তো সন্ধি না, সন্ধিতে হচ্ছে আমরা যোগ চিহ্নটা সরাসরি দেখিয়ে দিই, আর এখানে হচ্ছে আমাদের যোগ চিহ্নটা দেখাতে হয় না। এটা হচ্ছে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি যে বিলাত যোগ হতে যোগ ফেরত, এরকম করে আর কি যোগটা করে হচ্ছে সমান সমান দিয়ে ডানে একটা কিছু সমষ্টি আসবে, ডানে একটা কিছু সমস্ত পদ আসবে। এখন কথা হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হাতের বামে যেগুলোকে হচ্ছে বিশ্লেষণ করে যেগুলোকে লেখা হয় সেগুলোকেই বলে ব্যাস বাক্য। এরপরে আসো সমস্ত পদ। সমস্ত পদ কি? সমস্ত পদ হচ্ছে ব্যাস বাক্য থেকে সমাসের মাধ্যমে যে নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় সমস্ত পদ। সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। এবার আবার খেয়াল করো, হাতের ডান আর বাম, এই জন্যই আমি বলি হাতের ডানে এখন সমান সমানের পরে যেটা আসবে সেটাই হচ্ছে আমার সমস্ত পদ। অর্থাৎ টোটাল সমাসটাকে আমি যোগ করার পরে আমার যেই ফলাফল আসছে সেটাকে বলা হয় সমস্ত পদ। সমস্ত পদ হচ্ছে ব্যাস বাক্য থেকে সমাসের মাধ্যমে যে নতুন শব্দ সৃষ্টি হয় সেটাকেই বলে সমস্ত পদ। যেমন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। এখানে এই বিলাত ফেরত অর্থাৎ এই যে ডান দিকে যে শব্দটা এসেছে, যে পদটি এসেছে সেটাকে বলে সমস্ত পদ। এরপরে আলোচনা করতে হয় সমসমান পদ কি। সমসমান পদ হচ্ছে যে সকল পদ একত্রিত হয়ে সমাস সংগঠিত হয় তাদের প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে। এখন একটু খেয়াল করো, আমি যে একটু আগে উদাহরণ দিলাম যে বিলাত হতে ফেরত, এই যে পূর্বেরটাতে যে উদাহরণটা আমি দিয়েছি যে বিলাত হতে ফেরত, এই যে বিলাত একটা, হতে একটা, ফেরত একটা, এই যে 3টা আলাদা আলাদা রয়েছে, এই যে 3টা আলাদা আলাদা, এই আলাদা আলাদা থেকেই হচ্ছে কি আমাদের পরবর্তী এই 3 নাম্বারটা হচ্ছে কি যে সমসমান পদ। অর্থাৎ এই যে এখানে দেখো বিনা পানিতে জার, বিনা পানি, এখানে এই যে বিনা পানিতে, এগুলো হচ্ছে যার, এগুলো হচ্ছে আলাদা আলাদা, এইগুলো হচ্ছে কি সমসমান পদ। অর্থাৎ এই যে আমি যেই যোগগুলো করলাম 2 যোগ 2 যোগ 2, এই যে 2টা হচ্ছে একটা সমসমান পদ, আরেকটা 2 আরেকটা সমসমান পদ, আরেকটা 2 আরেকটা সমসমান পদ। বিষয়টা বুঝতে পারছো? আমরা যদি সরাসরি তোমাদের ক্লাস করতে পারতাম বিষয়টা আমার বোঝাতে সুবিধা হতো, কিন্তু তুমি একটু খেয়াল করো, জাস্ট ইমাজিন, জাস্ট আমার কথাগুলো একটু ফলো করার চেষ্টা করো যে আমি যে এতক্ষণ কি দেখাইছি, প্রথমে দেখাইছি ব্যাস বাক্য। ব্যাস বাক্যটা হচ্ছে টোটাল আমার বাক্যটা, অর্থাৎ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, এটা টোটাল লাইনটা, ঠিক আছে। তারপরে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে সমস্ত পদটা 2 নম্বরে, সেটা হচ্ছে কি যে এই যে 2 2 2 যে যোগগুলো করলাম তার ফলাফল যেটা আসছে সেই ফলাফলটা অর্থাৎ হাতের ডানে যেটা থাকবে। তারপরে 3 নম্বরে আসছে আমি কোনটা, যেটা হচ্ছে এই যে 2 যোগ 2 যোগ 2, এই যে এরকম 2 2 2 যে কটা 2 লিখলাম সেই প্রত্যেকটাই হচ্ছে এক একটা সমসমান পদ। অর্থাৎ বিলাত এটা একটা, হতে একটা, ফেরত একটা, এগুলো আলাদা আলাদা হচ্ছে সমসমান পদ।
এরপরে আসো পূর্বপদ পরপদ। এখন কথা হচ্ছে এই যে সমসমান পদগুলো একত্রিত হয়ে আমার যে সমস্ত পদটা যে বের হলো ব্যাস বাক্যের মাধ্যমে যেই আমি সমস্ত পদটা বের করলাম, সেই সমস্ত পদের মধ্যে আবার দুইটা পদ রয়েছে, একটা হচ্ছে ফার্স্টে, একটা হচ্ছে লাস্টে, অর্থাৎ একটা হচ্ছে পূর্বে, একটা হচ্ছে পরে, শেষে। তো এই পূর্ব আর পর, অর্থাৎ পরপদ বলো বা উত্তরপদ বলো, যাই বলো, এই যে পূর্বপদ অর্থাৎ প্রথমের দিকে আর পরপদ যেটা শেষের দিকে, এই দুইটা নিয়ে এখন আলোচনা করব। তো 4 নম্বর আলোচনায় হচ্ছে আমার আসছে পূর্বপদ। পূর্বপদ অর্থাৎ পূর্ববর্তী পদ বা প্রথমে অবস্থিত পদ। মানে শুরুতেই বলছে যে দেখো ওর নামেই বোঝা যায়, বলতেছি পূর্বপদ। পূর্বপদ মানে ওর পূর্বে যেটা আছে, ওর শুরুর দিকে যেটা আছে সেইটাই। অর্থাৎ ব্যাস বাক্যে সমসমান পদগুলির মধ্যে যেই পদটি প্রথমে বা আগে থাকে তাকে বলা হয় পূর্বপদ। যেমন বিনা পানিতে যার ব্যাস বাক্যের মধ্যে বিনা, বিনা হলো কি পূর্বপদ, এই শুরুতেই আছে, এজন্য এটা পূর্বপদ। এটা খুব সহজ জিনিস। এরপর আসো পরপদ বা উত্তরপদ, ওই একই কথা, পরের যেটা সেটাই হচ্ছে পরপদ। তো পরপদের আবার দুইটা নাম, একটা হচ্ছে পরপদও বলা যায়, উত্তরপদও বলা যায়, ঠিক আছে। তা দেখো পরপদটা কি, সমস্ত পদের শেষ অংশ, সমস্ত পদের শেষ অংশ বা শব্দকে পরপদ বা উত্তরপদ বলে। অর্থাৎ সমস্ত পদের শেষ সমসমান পদই পরপদ। এটা আবার খেয়াল করো, সমস্ত পদের শেষ সমসমান পদই পরপদ। এখন বলো তো সমস্ত পদটা কোথায় থাকে? হ্যাঁ, সমস্ত পদটা থাকে হচ্ছে হাতের ডানে যেটা, সেটার দ্বিতীয় অংশ মানে পরের অংশটাই হচ্ছে পরপদ। অথবা সমসমান পদগুলির মধ্যে যেই পদ পরে থাকে তাকে উত্তরপদ বা পরপদ বলে। যেমন বিনা পানিতে যার ব্যাস বাক্যে পরে অবস্থিত পানিতে, পানিতে হলো উত্তরপদ, সেই ক্ষেত্রে যার হলো সমসমান সহায়ক। এটা আমরা যার সবসময় জানি, এটা সহায়ক পদ, এটা হচ্ছে যার তার, এগুলো সহায়ক পদ। এগুলো হচ্ছে একটা পদকে সাহায্য করে, যার কাছে যাব তার কাছে যাব, এগুলো হচ্ছে যাওয়ার জন্য, আসার জন্য, মানে আমার বাক্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে এগুলো সাহায্য করে। তো পরপদের পরে হচ্ছে একই সমস্ত পদ কয়েকভাবে ভেঙে কয়েকটি ব্যাস বাক্য তৈরি করা যেতে পারে। এক্ষেত্রে সঠিক ব্যাস বাক্যও কয়েকটি হতে পারে। দেখো এখানে কিন্তু কখনো এটা চিন্তা করবো না যে ব্যাস বাক্য মনে হয় দুনিয়াতে একটাই আছে, পুরো বাংলা ডিকশনারিতে মনে হয় একটাই আছে, না, এরকম না। বিষয়টা দেখা যায় কি, একটা পদকে, একটা সমস্ত পদকে ভেঙে দুইভাবে, কেউ তিনভাবে হচ্ছে ব্যাস বাক্য তৈরি করতে পারে। সেক্ষেত্রে ব্যাস বাক্য অনুযায়ী সেটি কোনো সমাস তা নির্ণয় করতে হবে। তবে খেয়াল রাখতে হবে ব্যাস বাক্যের সঙ্গে সমস্ত পদের অর্থসঙ্গতি যেন ঠিক থাকে। এখন কথা হচ্ছে যে ব্যাস বাক্যটার মাধ্যমেই কিন্তু তুমি সমাসটা নির্ণয় করতে পারবে। কারণ কথাটা আবার খেয়াল করো, এই ব্যাস বাক্য অনুযায়ী সমাস নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি তুমি সমাস নির্ণয় করতে চাও তাহলে তুমি যেভাবে ব্যাস বাক্যটা তৈরি করবে বা ব্যাস বাক্যটা যেভাবে আছে তোমার কিন্তু সমাসটা সেভাবে নির্ণয় করতে হবে। ওকে, এরপরে আসো, যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, বিপদাপন্ন, এই সমাসটি এভাবে ভাঙলে তা ভুল হবে। কিন্তু যদি বলি বিপদাপন্ন, অর্থাৎ বিপদকে আমরা স্বাগত জানিয়েছি বা আসতে বলেছি, সেটাকে বলে বিপদাপন্ন। বিপদ অতি সত্বর আসছে, বিপদ আমাদের সামনের দিকে এগোতে গেলে আসতেই পারে, সেটাকে বলে বিপদাপন্ন। শিক্ষার্থীরা আশা করি এতটুকু বোঝাতে পারছি, কারণ এতটুকুর মধ্যেই হচ্ছে তোমার সমাসের শুরুর দিকের অংশটা, মূল অংশটা। এখন দেখো আমি একটা অন্যরকম একটা প্রশ্ন আমি এখানে তৈরি করেছি, যে যেমন ধরো এখানে বলেছে কে কেন সমাসকে সুনিপুণ গৃহিণীর সাথে তুলনা করেছেন। এটা একটু অন্যরকম প্রশ্ন, এটা তোমাদের হচ্ছে পাঠের আওতাভুক্ত না বললে ভুল হবে, তবে তোমাদের বইতে এভাবে আলোচনা নেই। আমি হচ্ছে তোমাদেরকে একটু জানার জন্য হচ্ছে এই প্রশ্নটা করেছি এবং সাথে সাথে উত্তরটাও দিয়ে দিয়েছি। একটু খেয়াল করো উত্তরটা। রবীন্দ্রনাথ ঠাকুর সমাজকে সুনিপুণ গৃহিণীর সাথে তুলনা করেছেন। কারণটা কি? কারণ হচ্ছে কোনো গৃহিণী যেমন তার সুনিপুণ গৃহিণীপনার সাহায্যে বিভিন্ন উপাদানের দ্বারা খাদ্যবস্তু তৈরি করে এবং বিভিন্ন স্বভাবের ব্যক্তিবর্গকে এক সূত্রে আবদ্ধ রাখে, সমাস প্রক্রিয়াও তেমনি বিভিন্ন অর্থযুক্ত শব্দ বা পদ নিয়ে নতুন শব্দ বা পদ গঠন করে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর সমাজকে সুনিপুণ গৃহিণীপনার সঙ্গে তুলনা করেছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আবার একটু খেয়াল করো,
কে বলেছেন? সুনিপুণ গৃহিণী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কেন বলেছেন? কারণ একজন সুনিপুণ গৃহিণী কাকে বলা হয়? যে হচ্ছে ঘরের সবাইকে একসাথে রান্নাবান্না, তার কাজকর্ম, তার আদর আপ্যায়ন সব কিছু মিলিয়ে, তার আচার ব্যবহার সব কিছু দিয়ে যে সে যেভাবে ফ্যামিলির সবাইকে যেমন আটকে রাখে, আগলে রাখে, ঠিক সেভাবে সমাজটা হচ্ছে এরকম যে যেখান থেকে যে কোনো পদ আসুক না কেন, সেটা হচ্ছে পদ তো তোমরা জানো, বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া, যে কোনো পদ আসুক না কেন ওই পদগুলোকে হচ্ছে একত্রে করে নতুন একটি পদ তৈরি করে একটা, অর্থাৎ হচ্ছে একটা আটসাট বেঁধে ওকে হচ্ছে একটা গণ্ডির মধ্যে আটকে রাখে, গণ্ডির মধ্যে ওকে হচ্ছে আবদ্ধ করে রাখে। এই জন্য সমাজকে বলা হয়েছে সুনিপুণ গৃহিণী। এইবার আসো, সমাজ তো নির্ণয় করবো আমরা ইনশাআল্লাহ। তো সমাজ নির্ণয়ের পূর্বে তো জানতে হবে যে সমাজ কত প্রকার। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ভাষাবিদরা সমাজকে কেউ 6 প্রকার, কেউ 8 প্রকার, কেউ 10 প্রকার, মানে বিভিন্নভাবে ভাগ করেছেন বা আলোচনা করেছেন তারা। তবে সবচাইতে বেশি যেটা আমাদের জন্য, অর্থাৎ আমাদের ইন্টার লেভেলের এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য হচ্ছে যতটুকু প্রয়োজন আমাদের যে আমরা সমাজ সম্বন্ধে জানবো, সমাজ সম্বন্ধে বিস্তারিত তো জানবোই আমরা ইনশাআল্লাহ সামনে। তবে এখন হচ্ছে যে আমরা যতটুকু পড়বো সেটা হচ্ছে যে সমাজের আলোচনার সুবিধাতে আমরা সমাজকে হচ্ছে 6টা ভাগে ভাগ করি। এটা তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো না, সমাজ কত প্রকার, সমাজ 6 প্রকার, এভাবে বলছো না? তো এখন হচ্ছে আমরা ওইভাবে বলি না, আমরা বলি যে আলোচনার সুবিধার্থে আমরা সমাজকে 6 ভাগে ভাগ করেছি। সমাজকে 6 ভাগে ভাগ করে সেটা কি? দ্বন্দ্ব সমাস একে রয়েছে, 2তে রয়েছে দ্বিগু সমাস, 3-এ কর্মধারয় সমাস, 4-এ তৎপুরুষ সমাস, 5-এ বহুব্রীহি সমাস, 6-এ অব্যয়ীভাব সমাস। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে আলোচনার সুবিধার্থে বলেছি আমি, এখন কিন্তু তোমার কিন্তু ওই বিস্তারিত সমাসের যে আরও কিছু ব্যতিক্রম ধর্মী যে প্রকারভেদ রয়েছে সেগুলো আলোচনার কিন্তু প্রয়োজন নেই। আমি কিন্তু ফার্স্টেই বলে নিয়েছি যে আলোচনার সুবিধার্থে আমরা সমাজকে নিম্নলিখিত 6টি ভাগে ভাগ করেছি। এরপরে দেখো, এই যে 6টি ভাগে ভাগ করলাম, এই 6টা ভাগের মধ্যে একটা তথ্য দিয়ে দিচ্ছি, এটা সবাই হচ্ছে এই তথ্যটা মুখস্থ রাখবে। নেক্সট টাইম হচ্ছে এই তথ্যটা প্রশ্ন তোমাদেরকে করা হবে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা পেজ, এই জন্য আমি এখানে তথ্য বলেছি। তথ্যটা হচ্ছে এরকম যে বিভিন্ন সমাসে বিভিন্ন পদের অর্থ প্রাধান্য। এটা আমি সবসময় বাচ্চাদের নোট দেই, শিক্ষার্থীদের নোট দেই, যে এই নোটটা তোমাদের প্রয়োজন হবে সমাস নির্ণয়ের বেলায়, যে তুমি কোন দিকটাকে হচ্ছে প্রাধান্য দিবা, তুমি কোন পদটাকে প্রাধান্য দিবা, পূর্বপদকে প্রাধান্য নাকি উত্তর পদকে নাকি 2 পদকে, কীভাবে দিবা। তো এই জন্য আমি এই নোটটা দিলাম, সবাই খেয়াল করো। প্রথমে আছে পূর্বপদের প্রাধান্য। পূর্বপদের অর্থ প্রাধান্য বা পূর্বপদের প্রাধান্য পায় কোথায়? প্রাধান্য পায় বলতে মানে ওর গুরুত্ব কোথায় কোথায় বেশি? অব্যয়ীভাব সমাসের মধ্যে হচ্ছে শুরুর দিকের পূর্বপদের প্রাধান্য বেশি। খতে দিয়েছি আমি পরপদের অর্থ প্রাধান্য, অর্থাৎ পরপদের প্রাধান্য কার কাছে বেশি? তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়, 3 জনের কাছে। একটু খেয়াল করো, 3টা সমাসের কাছেই হচ্ছে পরপদের প্রাধান্য বেশি, সেটা হচ্ছে তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু। এরপরে আছে উভয় পদের প্রাধান্য পায় হচ্ছে দ্বন্দ্ব সমাসে। তোমরা খেয়াল করে দেখবা বাবা ও মা, বাবা মা, মানে এখানে হচ্ছে 2 পদই, সব সামনেও যা গুরুত্ব পাবে পেছনেও সে তাই গুরুত্ব পাবে, একই ধরনের গুরুত্ব পায়। আর তারপর লাস্ট ফিনিশিংয়ে আছে হচ্ছে অন্য পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসটা তোমরা যখন আলোচনা করবো, যখন তোমরা পড়বে পাঠ্য বই থেকে তোমরা একটু পড়ে নিবে, দেখবা যে বহুব্রীহি সমাসের মধ্যে হচ্ছে কি ডানে বামে অর্থাৎ সামনে পিছনে সবগুলোর অর্থই যে এক হইতে হবে, একই রকম অর্থ প্রকাশ করে না, এরকম হয় না। দেখা যায় ব্যাস বাক্যকে আমি টোটালি একত্রে করার পরে যে অর্থটা আসলো সমস্ত পদে, যে অর্থটা একটু ঘুরে গেল অথবা অর্থটা ভিন্ন রকম অন্যরকম অর্থ হয়ে গেল, হতেই পারে। সেটাই হচ্ছে বহুব্রীহি সমাসের কাজ। তো শিক্ষার্থীর আজকের মতো আলোচনা আমি এখানেই সংক্ষিপ্তভাবে শেষ করছি। এখানে দেখো আমি টোটালটাকে একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি আবার আজকে কি কি আলোচনা করলাম। তো একটু খেয়াল করো, বাংলা ভাষায় ব্যবহৃত অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হয় হচ্ছে সমাস, বলে দিলাম। এরপর হচ্ছে বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা এসেছে, এই কথাটা মনে রাখবে। সমাসের রীতি কোথা থেকে এসেছে? সংস্কৃত থেকে এসেছে। যেমন দোয়াত ও কলম, দোয়াত কলম, পীতাম্বর যার, পীতাম্বর। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। আমি এটাও বলেছি সমস্ত পদ। এখানে দোয়াত কলম পীতাম্বর হলো সমস্ত পদ।
সমস্ত পদ কতগুলো পদের মিলিত রূপ। এই যে এখানে দেখো, আমি এর মধ্যে কিন্তু টোটালটা আলোচনা করার চেষ্টা করছি। আমি এই যে সমস্ত পদ বলে ফেললাম, এবার দেখো খেয়াল করো, এই যে সমস্ত পদ যে কতগুলো যে ছোটো ছোটো পদ নিয়ে যে প্রতিটা পদকে এক একটা পদকে সমসমান পদ বলে। এই যে ছোটো ছোটো পদগুলোকে এক একটা পদকে কি বলে? সমসমান পদ বলে। আর এই সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে ব্যাস বাক্য। দেখো আমি টোটালটা কিন্তু এখানে বলছি, খেয়াল করো সবাই। প্রথমে বললাম সমস্ত পদ কি? সমাস নিষ্পন্ন পদ। তারপরে বললাম এই যে সমস্ত সমসমান পদ কি, মানে প্রতিটি পদকে সমসমান পদ বলে। তারপর বলছে যে ব্যাস বাক্যটা কি? ব্যাস বাক্যটা হচ্ছে বাক্যাংশ পাওয়া যায় যেখানে, সেখানে সেই পুরো বাক্যটাকে হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। এবার সমাস শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো সম যোগ অস। এটা 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 আসলে ততটা ইম্পর্টেন্ট না, তারপর আমি এটা দিয়ে দিলাম যে সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে সম যোগ অস। অস মানে হচ্ছে অস হিসেবে ধাতু, যেটা হচ্ছে ক্রিয়ার মূল রূপটা বোঝায়, সেটা তার সাথে একটা অযুক্ত হয়েছে। এই পেজে কিন্তু আমি কিন্তু তোমাদের পুরো আজকের আলোচনার কিন্তু সংক্ষিপ্ত এখানে আলোচনা করে দিলাম। খেয়াল করেছো কি না বলতে পারছি না, সবাই খেয়াল করো। তো আরেকটা কথা বলে দিচ্ছি এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে আমি আলোচনা করলাম সমস্ত পদ, সমসমান পদ, তারপরে ব্যাস বাক্য। তারপর আরেকটা কথা হচ্ছে এই যে সমস্ত পদের মধ্যে যে কিন্তু দুইটা অংশ রয়েছে, আশা করি সবার মনে আছে, পরপদ পূর্বপদ। তো এর পরের পেজে আসছি আমরা। সমাসের উদ্দেশ্য হচ্ছে অল্প কথায় অধিক ভাব প্রকাশ করা। একটা বিরাট শব্দগুচ্ছকে সমাসের মাধ্যমে সংক্ষেপণ করা যায়। তবে সাহিত্যিক প্রয়োজনে সংস্কৃত ভাষায় সমাসের আবির্ভাব হয়েছিল বলে মনে হয়, কারণ সাহিত্যমূলক কর্মে সমাসের ব্যবহার আরও আকর্ষণীয় করে তোলে। এখন কথা হচ্ছে এই 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 কয়েকটা কথার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা সমাসের, আমি যে প্রথমের দিকে আলোচনা করেছি সমাসের প্রয়োজনীয়তা কী, সমাসটা আমরা কেন ব্যবহার করব, সমাস বাংলা ভাষায় কিভাবে শব্দকে সমৃদ্ধ করে, ভাষাকে সমৃদ্ধ করেছে, কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে কেন সুনিপুণা বলেছে, এই ইত্যাদি ইত্যাদি কথার মূল কথাটাই হচ্ছে এটা যে সমাসকে অল্প কথায় সংক্ষেপে এটা হচ্ছে আমাদের শব্দগুচ্ছকে সমৃদ্ধ করেছে। আর হচ্ছে প্রয়োজনেই এই সমাসের ব্যবহার আমরা বাংলা সাহিত্যে বলো, বাংলা ভাষায় বলো ব্যবহার শুরু করেছি। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আশা করি আমার ক্লাসটি তোমরা দেখেছো। আর যদি আমার ক্লাসটি না ফলো করে থাকো, দেখা যাবে এর পরবর্তীতে আমি যখন জুম ক্লাস করব তখন কিন্তু তোমাদের হচ্ছে রেসপন্স যদি না পাই তাহলে কিন্তু ভালো লাগবে না। তো শিক্ষার্থীরা সবাই ক্লাসটি ভালোভাবে ফলো করো, দেখো, আর হচ্ছে পরবর্তীতে জুম ক্লাসে সবাই অ্যাটেন্ড করো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আজকের আলোচনা এখানেই শেষ করছি।